নমস্কার, সকলকেই স্বাগত বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন প্রেজেন্টেশনে। আজকে আমরা থমাস হার্ডির লেখা একটি প্রতীকীধর্মী কবিতা আফটার ওয়ার্ড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো আমরা খুব ভালোভাবে কবিতাটি পড়ে নেব, পাশাপাশি কবিতা সম্বন্ধে সম্যকভাবে দু চার কথা জেনে দেব তোমাদের সুবিধার্থে। থমাস হার্ডির আফটার ওয়ার্ডস কবিতাটি তার জীবনের শেষ কবিতা সংকলন মোমেন্টস অফ ভিশন থেকে সংকলিত। কবিতার জীবনের সায়ন্যে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ কবি ৭৭ বছর বয়সে এই আফটার ওয়ার্ডস কবিতাটি রচনা করেছিলেন। আফটার ওয়ার্ডস কবিতাটি মৃত্যুর পর কবির জীবন এবং প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসার স্মৃতিকে কেন্দ্র করে লেখা। এখানে তিনি অনেক ইমেজারি কিন্তু ব্যবহার করেছেন। এই কবিতার নিজের মৃত্যুর কল্পনা করেছেন এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে তার মৃত্যুর পর তার প্রতিবেশীরা তাকে কিভাবে স্মরণ করবে। মৃত্যুই জীবনের শেষ পরিণতি। তিনি আর সেই সমস্ত জিনিসগুলিকে উপভোগ করতে পারবেন না যেগুলি তাকে একদা আনন্দিত করত এবং কৌতূহলী করে তুলত। অর্থাৎ কবি এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির কথা বলেছেন। তিনি বলা যেতে পারে একজন ক্লোজ অবজারভার অফ নেচার। তো তিনি মৃত্যুর পর সেই সমস্ত জিনিসগুলি আর উপভোগ করতে পারবেন না। তিনি আশা প্রকাশ করেছেন যে অন্যান্য মানুষজন তাকে সময়ে সময়ে স্মরণ করবে, বিশেষ করে যখন তারা প্রকৃতি বা প্রাকৃতিক জগৎকে পর্যবেক্ষণ করবে। অন্যদিকে কবি বলেছেন মৃত ব্যক্তিরা জীবিতদের স্মৃতিতে বেঁচে থাকে। এ বিষয়ে তিনি কিন্তু আশাবাদী। এই ধারণাটি এমন একজন ব্যক্তির জন্য বেশ সন্তুষ্টিজনক যিনি এই পৃথিবীকে ফেলে নিরুদ্দেশ হবেন, অর্থাৎ মৃত্যুর দেশে পাড়ি দেবেন। কবি কল্পনা করেছেন যে তার মৃত্যুর পর প্রতিবেশীরা তাকে স্মরণ করবে এই ভেবে যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় যেমন ফুল ফল প্রভৃতির প্রতি খেয়াল রাখতেন। এছাড়াও যে সমস্ত নিরীহ প্রাণী তাদের প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন। এই কবিতায় অর্থাৎ আফটার ওয়ার্ডস কবিতায় কবি জীবনের ক্ষণস্থায়িতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা গভীর সংযোগ রয়েছে সেটার কথা তুলে ধরেছেন। এখানে একটা বিষণ্ণ ভাব যদিও রয়েছে, এই বিষণ্ণতার মধ্যে একটা শান্ত প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। এবার আমরা সরাসরি চলে আসব কবিতায়। এই কবিতাটি 5টি স্তবক বিশিষ্ট একটি কবিতা। প্রথম স্ট্যান্জায় বা প্রথম স্তবকে কবি কি বলছেন? When the present has latched it postern behind my tremulous step. যদি আমরা আক্ষরিক অর্থগুলো দেখি, অর্থাৎ প্রতিটা শব্দ অনুযায়ী যদি অর্থটা করি, সেখানে এই দাঁড়ায় যখন বর্তমান তালা দিয়ে দেবে, অর্থাৎ বন্ধ করে দেবে ইটস পস্টার্ন, তার পেছনের খিড়কি, তার এই ক্ষণস্থায়ী অস্তিত্বের। কবির ক্ষণস্থায়ী জীবনে বর্তমান সময়ে যখন তার পিছনের দরজা বন্ধ করে দেবে, অর্থাৎ কবি যখন মারা যাবেন। অ্যান্ড দ্য মে মান্থ ফ্ল্যাপস ইটস গোল্ডেন গ্ল্যাড গ্রিন লিভস লাইক উইংস। এবং মে মাস বলতে কবি বুঝিয়েছেন স্প্রিং টাইমকে, অর্থাৎ বসন্ত ঋতুকে। বসন্ত ঋতুতে আমরা জানি প্রকৃতির মধ্যে একটা নবযৌবন ফিরে আসে, সেখানে নতুন নতুন পাতা গজায়, ফুল ফলে একেবারে প্রকৃতি সেজে ওঠে। অ্যান্ড দ্য মে মান্থ ফ্ল্যাপস ইটস গ্ল্যাড গ্রিন লিভস লাইক উইংস। যখন মে মাস অর্থাৎ বসন্তকালে সতেজ আনন্দময় সবুজ পাতাগুলি ডানার মতো মেলতে থাকে। ডেলিকেট ফিল্মড অ্যাজ নিউ স্পান সিল্ক। ডেলিকেট কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্ম যে পাতার গঠন, নতুন রেশমের মতো যে সূক্ষ্ম পাতার গঠন, এবং বসন্তে যে সবুজ আনন্দময় পাতার ডানা মেলা, এই সমস্ত জিনিসগুলির প্রতি তিনি সর্বদা খেয়াল রাখতেন। তো কবি এখানে প্রশ্ন করছেন, উইল দ্য নেইবার সে,
প্রতিবেশীরা অর্থাৎ তার প্রতিবেশীরা কি বলবেন? হি ওয়াজ এ ম্যান হু ইউজ টু নোটিস সাচ থিংস। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন বা তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রকৃতির এই সূক্ষ্ম বিষয়গুলির প্রতি নজর দিতেন বা লক্ষ্য রাখতেন। তো প্রথম স্ট্যান্ডার্ডের যদি আমরা মর্মার্থটা দেখি তো এই দাঁড়ায়, কবির ক্ষণস্থায়ী জীবনের অর্থাৎ কবি যখন মারা যাবেন তখন তার প্রতিবেশীরা কী কথা জিজ্ঞাসা করবে, মানে কি জানতে চাইবে, কবি এই প্রশ্নটা তাদের কাছে করেছেন যে তার প্রতিবেশীরা কি জানতে চাইবেন তিনি প্রকৃতির মধ্যে সবুজ পাতা, সূক্ষ্ম সূক্ষ্ম পাতার যে গঠন, ঠিক যেন নতুন রেশমের মতো, এই সমস্ত জিনিসের প্রতি তিনি খেয়াল রাখতেন। চলে আসি পরবর্তী স্ট্যান্ডায়। ইফ ইট If it be in the dusk, when like an eyelid's soundless blink, যদি বা যখন সন্ধ্যা নেমে আসবে অর্থাৎ গোধূলি বেলার কথা বলছেন কবি, ডিউরিং টুইলাইট লাইক দ্য সাইলেন্ট ব্লিঙ্ক অফ অ্যান আই। গোধূলি বেলায় যেমন আমাদের চোখের পলক যখন পড়ে তখন কোনো শব্দ হয় না, তো গোধূলি বেলায় শব্দহীনভাবে যখন গোধূলি বেলা নেমে আসবে, ঠিক কোনো রকম কোনো শব্দ না করেই দ্য ডিউফল হক কাম ক্রসিং দ্য শেডস টু অ্যালাইট। ডিউফল হক অর্থাৎ রাত্রিকালীন যে সমস্ত পাখি, নাইটজার বার্ড বলা যেতে পারে, এখানে কবি ডিউফল হককে কী হিসাবে তুলে ধরেছেন? হারবিঙ্গার অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর অগ্রদূত হিসাবে তিনি ডিউফল হককে প্রতীকী হিসাবে তুলে ধরেছেন। অর্থাৎ যেরকমভাবে দিনের শেষে চুপিসারে গোধূলি নেমে আসে, সেই গোধূলি বেলায় ডিউফল হক যেরকমভাবে উড়ে আসে কোনো রকম কোনো শব্দ না করেই, যখন মৃত্যু তার জীবনে ঘনিয়ে আসবে। আপন দ্য ওয়াইন্ড ওয়ার্ড আপল্যান্ড থ্রোন এ গেজার মে থিঙ্ক, ওই যে পার্বত্য ভূমিতে বাতাসে নত হওয়া যে কাঁটাযুক্ত হথর্ন গাছ, তার উপর এসে আর কি ডিউফল হক বসবে। এ গেজার মে থিঙ্ক, তখন একজন পর্যবেক্ষক হয়তো ভাববে, টু হিম দিস মাস্ট হ্যাভ বিন এ ফ্যামিলিয়ার সাইট, তার কাছে এই দৃশ্যটা একটা পরিচিত দৃশ্য। অর্থাৎ যখন সন্ধ্যা নামার আগে বাতাসে নত হওয়া যে হথর্ন কাঁটাযুক্ত গাছ, তার উপর এসে ডিউফল হক বসবে, সেই যে সৌন্দর্যটা বা সেই যে দৃশ্যটা যখন কোনো একজন পর্যবেক্ষক সেটাকে পর্যবেক্ষণ করবেন, তখন হয়তো তিনি ভাববেন কবি এমন একজন মানুষ ছিলেন যার কাছে এই দৃশ্যটা পরিচিত দৃশ্য ছিল। নেক্সট স্ট্যান্জা, পরবর্তী স্ট্যান্জায় কবি বলছেন, ইফ আই পাস ডিউরিং সাম নকটার্নাল ব্ল্যাকনেস, যদি আমি অতিক্রান্ত হই অর্থাৎ যদি আমি মারা যাই, সাম নকটার্নাল ব্ল্যাকনেস অর্থাৎ রাত্রিকালীন, অ্যাট দ্য টাইম অফ নাইট, বা বলা যেতে পারে হুইচ হ্যাপেনিং ইন দ্য নাইট, যেটা রাত্রে ঘটে, অর্থাৎ রাত্রিকালীন সময়ে যদি তিনি মারা যান, মথি অ্যান্ড বার্ড, উষ্ণ বাতাসে যখন মথেরা উড়ে বেড়াবে, হোয়েন দ্য হেজহগ ট্রাভেলস ফার্টিভলি ওভার দ্য লন্স, যখন হেজহগ ভ্রমণ করবে চুপিসারে ওই ঘাসে ঢাকা জমিগুলির উপর। তো এখানে বলে রাখি, হেজহগ বলতে এমন একটা প্রাণীকে বোঝায় খুব ক্ষুদ্র, আ স্মল অ্যানিম্যাল উইথ স্টিফ স্পাইন, যার গায়ে শক্ত কাঁটায় বেষ্টিত। ইটস মেনলি আউট মোস্টলি ডিউরিং নাইট, এটা সন্ধ্যা সময়ে যেটা বেরিয়ে আসে ঘাসে রাখা জমির ওপর। ওয়ান মেসে, কোনো একজন হয়তো বলবে, হি স্ট্রোভ দ্যাট সাচ ইনোসেন্ট ক্রিয়েচার্স শুড কাম টু নো হার্ম। হি স্ট্রোভ অর্থাৎ তিনি কি করেছেন? তিনি চেষ্টা করেছিলেন বা তিনি সংগ্রাম করেছিলেন কিসের জন্য? দ্যাট সাচ ইনোসেন্ট ক্রিয়েচার্স, এই যে নিষ্পাপ প্রাণীগুলি
যারা কোনো ক্ষতি করে না তাদের জন্য কিছু তিনি করতে চেয়েছিলেন। বাট হি কুড ডু লিটল ফর দেম, কিন্তু তাদের জন্য তিনি অল্পই কিছু করতে পেরেছিলেন। অ্যান্ড নাও হি ইজ গন, এবং এখন তিনি মারা গেছেন। পরবর্তী স্ট্যান্ডা। ইফ ওয়েন হিয়ারিং দ্যাট আই হ্যাভ বিন স্টিলড অ্যাট লাস্ট, যদি কখনো শোনা যায় যে আমি শেষ পর্যন্ত মারা গেছি, এখানে স্টিল কথার অর্থ হচ্ছে ডেথ আর কি, যখন আমি মারা গেছি বা আমার মৃত্যু হয়েছে, দে স্ট্যান্ড অ্যাট দ্য ডোর, প্রতিবেশীরা দরজায় দাঁড়িয়ে যদি শোনে, মানে শোনেন তিনি মারা গেছেন, ওয়াচিং দ্য ফুল স্টার্ড হেভেন্স দ্যাট উইন্টার সিজ, শীতকালের নক্ষত্রখচিত আকাশের দিকে তাকিয়ে, যদি পরিষ্কার আকাশের দিকে তাকানো যায় শীতের রাত্রে, তখন তারায় পরিপূর্ণ থাকে, সেই নক্ষত্রখচিত আকাশের দিকে তাকিয়ে শীতকালে দরজায় আর কি প্রতিবেশীরা যদি শোনেন যে তিনি মারা গেছেন, উইল দিস থট রাইজ অন দোজ, এই চিন্তাভাবনাগুলি সেই সমস্ত মানুষের মনে কি জাগবে? কবি এখানে প্রশ্ন করছেন, হু উইল মিট মাই ফেস নো মোর, যারা কখনো আমার মুখোমুখি হবেন, অর্থাৎ তিনিও যাদের মুখোমুখি আর হবেন না। হি ওয়াজ ওয়ান হু হ্যাড অ্যান আই অফ সাচ মিস্ট্রিজ, তো সেই মানুষগুলো কি প্রশ্ন করবেন? তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি এই রহস্যময়তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছিলেন। তো এই যে মিস্ট্রি, এই যে রহস্যগুলি প্রকৃতির মধ্যে তিনি আগে থেকেই পর্যবেক্ষণ করেছিলেন, তো এই কথাগুলো কি তার প্রতিবেশীদের মনে জাগ্রত হবে? কবি এই প্রশ্ন করেছেন। পরবর্তী স্ট্যান্জা। অ্যান্ড উইল এনি সে when my bell of quittance is heard in the gloom, কেউ কি বা কোনো ব্যক্তি কি বলবেন যখন আমার শেষকৃত্যের ঘণ্টার ধ্বনি শোনা যাবে? বেল অফ কুইটেন্স কথার অর্থ হচ্ছে ডেথ বেল আর কি, চার্চ বেল অ্যানাউন্সিং সামওয়ানস ডেথ, কোনো মানুষের মৃত্যুতে চার্চে যখন ঘণ্টা বাজবে। এই বিষণ্ণতার মধ্যে কেউ কি এই কথা বলবে? অ্যান্ড এ ক্রসিং ব্রিজ কাটস আ পজ ইন ইটস আউটরোলিং, এবং প্রবাহমান বাতাস এই ঘণ্টার ধ্বনির শব্দকে প্রতিহত করবে। টিল দে রাইজ এগেন অ্যাজ দে ওয়ার এ নিউ বেলস বুম, টিল দে রাইজ এগেন, তারপর তারা আবার জাগ্রত হবে, অ্যাজ দে ওয়ার এ নিউ বেলস বুম, যখন পুনরায় তারা শুনবে এই ঘণ্টার ধ্বনি। হি হিয়ার্স ইট নট নাও, তিনি আর শুনতে পাচ্ছেন না, বাট ইউজ টু নোটিস সাচ থিংস, কিন্তু তিনি এই সমস্ত জিনিসগুলি আগে পর্যবেক্ষণ করেছেন। অর্থাৎ কবি জীবিত অবস্থায় অনেক মানুষের মৃত্যু ঘণ্টা তিনি শুনেছেন, চার্চ বেল, কিন্তু তিনি যখন মারা যাবেন সেই ঘণ্টার ধ্বনি তো তিনি আর শুনতে পাবেন না। এই ঘণ্টার ধ্বনি যখন অন্য মানুষ শুনবেন, তখন কি তারা বলবেন যে তিনি এমন একজন মানুষ যিনি এই সমস্ত জিনিসের প্রতিও খেয়াল রাখতেন? তো এই ছিল আজকে আমাদের কবিতার আলোচ্য বিষয়বস্তু। কবিতাটি যদি তোমাদের কাছে বা আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয়, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ।